পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পল সায়েন্স আছে, তাদের জন্য আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই পর্বে আমরা একেবারে শেষ অধ্যায় অর্থাৎ সাইলেন্ট ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা যেটা বাংলায় তর্জমা করলে দ্বারা ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, সেই চ্যাপ্টারের আমরা অবজেক্টিভ নিয়ে এসেছি। তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের অধ্যায় ভিত্তিক, প্রত্যেকটা সাবজেক্টে অধ্যায় ভিত্তিক মার্কস ডিভিশন করে দিয়েছে। সেই মতো এই চ্যাপ্টারটা 10 নম্বর আছে, অর্থাৎ 40 নম্বরে 10 নম্বর। একটু চিন্তা করো, 25% নাম্বার এই চ্যাপ্টার থেকে আসার কথা। কাজে এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব সহকারে পড়বে, যেহেতু সময় খুব অল্প এবং সময় অনুসারে সিলেবাসটা একটু যথেষ্ট বড়। তো যাই হোক না কেন, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা অধ্যায়ভিত্তিক আলোচনা করে দিয়েছি এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা স্টার দিয়ে দিয়েছি, দেখতে পারবে। এছাড়া আমরা যে মডেল সেট প্রশ্ন সেগুলো আমরা করে দিয়েছি তোমাদের জন্য। এছাড়া ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি দরকার হয় অবশ্যই চ্যানেলটা দেখো, যদি ভালো লাগে মনে হয় অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং দেখবে আমরা যে সাজেশানটা দিয়েছিলাম আগের বারও, যে আমরা নোটগুলো দিয়েছিলাম বা সেকেন্ড সেমিস্টারে দিয়েছিলাম, তাতে কি পরিমাণে কমন এসেছে। বা যদিও তোমাদের এই ফার্স্ট সেমিস্টারে স্কুলের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা প্রশ্ন করবেন, তবুও এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও অবশ্যই কিন্তু কমন পাবে। তবে চলো আর কথা না বাড়ি আমরা শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার পল সায়েন্সের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় সাইলেন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের সাংবিধানিক বৈশিষ্ট্য আমরা শুরু করি। চলো, আমরা যে প্রশ্নগুলো রেখেছি খুব বেশি প্রশ্ন নয়, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করো, কারণ অনেক প্রশ্ন হয়তো ছিল, কিন্তু যেহেতু পরীক্ষা একেবারে সামনে, আমরা খুব যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করেছি বা সেগুলো তুলে ধরেছি, যেগুলো একাধিক বইতে গুরুত্বপূর্ণ সহকারে আছে বা ভারতীয় সংবিধানে যে বৈশিষ্ট্য বা যাই বলি না কেন, তা বেশ কয়েকটি কোশ্চেন ডবলও হয়ে গেছে। তা যাই হোক, চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা, ভারতের মূল সংবিধানে 395টি ধারা এবং 8টি উপধারা ছিল। মূল সংবিধান মানে ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, তোমরা জানো সেই সব, অর্থাৎ একেবারে গোড়ায়। 2 নম্বর, 2015 সালের মার্চ 5 পর্যন্ত ভারতীয় সংবিধান সংশোধিত হয়েছে 100 বার। এটা আজ পর্যন্ত অর্থাৎ 2025 পর্যন্ত একটা 130 বার সংশোধিত হয়েছে। 3 নম্বর, বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা হলো 470টি এবং মোট তপশিলি হলো 12টি, অর্থাৎ 2025-এ ভারতীয় সংবিধানের ধারা হচ্ছে 470 এবং তফসিল 12টি, যেটা 1950 সালে ছিল 395টি এবং 8টি। 4টা, 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। 5 নম্বর, ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছেন। নেক্সট 6টা দেখো, ভারত কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠায় নয়, এইরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, ইহা বলেছেন জওহরলাল নেহেরু। 7, ভারত স্বেচ্ছায় ও স্বেচ্ছাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে, ইহা বলেছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 8 নম্বর, ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে 19 থেকে 22 নং ধারায়, অর্থাৎ এইটা হচ্ছে অবশ্যই মৌলিক অধিকার। 8 নম্বরটা, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারটি স্বীকৃতি লাভ করেছে 14 থেকে 18 নং ধারায়। 10, ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলেছেন কেসি হোয়াইট। এই কোশ্চেনটা দেখবে উত্তর আরেকটা জায়গায় আছে। তা যাই হোক। 11, প্রস্তাবনার বিশেষ গুরুত্বের জন্য এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ বলে বর্ণনা করেছেন পণ্ডিত ঠাকুরদাস ভার্গব।
12 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সত্যানিষ্ঠপূর্ণ সংকল্প এর বেশি কিছু নয় বলে মনে হয় না, ইয়া বলেছেন ধীরেন্দ্রনাথ সেন। অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্যানিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে হয় না, ইয়া বলেছেন ধীরেন্দ্রনাথ সেন। 13 বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাবমুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 50 নং ধারায়। 14 পার্লামেন্টে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না, এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে কেশবানন্দ ভারতী মামলায়। নেক্সট 15টা দেখো, 6 থেকে 14 অর্থাৎ ক্লাস 1 থেকে 8 বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা পিতামাতা বা অভিভাবকের কর্তব্য, এটি একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট 16টা দেখো, ভারতে ভোটাধিকারের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে 61তম সংবিধান সংশোধনী আইনে। এটা হয়েছিল 1988 সালে, ব্র্যাকেটে দেখো সালটা দেওয়া আছে। 17 6 থেকে 14 বছর প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতা মাতা বা অভিভাবকের কর্তব্য, এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে সংবিধানের 51 ক নং ধারায়। নেক্সট 18 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান গণপরিষদ গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট 395টি ধারা এবং 8টি তফসিল ছিল। 19 মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানের প্রস্তাবনা যুক্ত হয়। 20 সংবিধানের 249 নং ধারা অনুযায়ী সংবিধান সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। নেক্সট 21টা দেখো, 1978 সালে সংবিধান সংশোধনের, এটা 44তম সংবিধান সংশোধন, ফলে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য হারায়। 22 স্বাধীনতা লাভের পর ভারতে অর্থনৈতিক বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। 23 1975 সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সর্বপ্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল। 24 সংবিধানের 4র্থ ক অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে। 25 বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় 470টি ধারা ও 12টি তফসিল আছে। 26 দেখো, সংবিধানের 75 নং ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা আছে। 27 ভারত একটি বহু ভাষাভাষী দেশ, এখানে প্রায় 845টি ভাষা মানুষ কথা বলেন। 28 বর্তমানে দেশীয় রাজ্যের কোনো আলাদা অস্তিত্ব না থাকলে 1971 সালের পূর্ব পর্যন্ত দেশীয় রাজাদের রাজন্য ভাতা ও অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হতো। 29টা দেখো, ভারতে এক নাগরিকত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিনাগরিকত্ব দেখা যায়। 30 ভারতে রাষ্ট্রপতি হলেন নাম সর্বস্ব শাসক এবং প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও বাস্তবে কিন্তু তার কোনো ক্ষমতা নেই, কথাটা ভুল, সেই অর্থে ক্ষমতা নেই, কিন্তু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন কিন্তু প্রধানমন্ত্রী। নেক্সট 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এর সংযোজন ঘটে। 32 লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য 1/3 অংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে সংবিধানের 239 এর ধারায়। 33 সংবিধানের 75 নং ধারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 34 মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড প্রভৃতি হল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রকৃত উদাহরণ। এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে বোঝায় কেন্দ্রে একটা সরকার থাকবে, যেমন দিল্লিতে আমাদের কেন্দ্রীয় সরকার আছে, রাজ্যে একটা সরকার থাকবে, আমাদের যেমন রাজ্যে একটা সরকার আছে। তা যে কোনো রাজনৈতিক দলই হতে পারে, সেটা সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে হবে এবং প্রত্যেকটি সরকার অর্থাৎ দুটো সরকারের আলাদা আলাদা ক্ষমতা থাকবে, তবে বাস্তবে কেন্দ্রীয় ক্ষমতায় কিন্তু সবচেয়ে বেশি। 35 ভারতীয় সংবিধানকে
যুক্তরাষ্ট্রীয় প্রতিম বলেছেন কেসি হোয়াইট। 36, ভারতীয় সংবিধানের চতুর্থ অংশের 51A অনুচ্ছেদে 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। 37, 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 51A ধারার সাথে আরও একটি মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে। 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য। ফলে মৌলিক কর্তব্য এখন 11টি হয়েছে, আগে 10টা ছিল, আর 2002 থেকে একটা বেড়েছে, অর্থাৎ 11টি। 38, ভারতীয় সংবিধানের তৃতীয় অংশে, এই তৃতীয় অংশে 12 থেকে 35 নং ধারায় লিপিবদ্ধ আছে 6টি মৌলিক অধিকার। এই 6টি মৌলিক অধিকার কি কি? সমতার অধিকার, 1 নম্বর সমতার অধিকার সংবিধানের কোথায় আছে? 14 থেকে 18 নং ধারায়। শোষণের বিরুদ্ধে অধিকার, এটা কোথায় আছে? 23 আর 24 নং ধারায়। স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নং ধারায়। ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নং ধারায়। সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, এটা 29 থেকে 30 নং ধারায় আছে। এবং শেষ অর্থাৎ 6 নম্বর হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, এটা সংবিধানের 32 থেকে 35 নং ধারায় আছে। 39, আয়ারল্যান্ডের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের চতুর্থ অধ্যায় কোথায় আছে? 36 থেকে 51 নং ধারায় নির্দেশমূলক নীতি প্রণয়ন করা হয়েছে। তবে এই নির্দেশমূলক নীতিগুলো কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য না, অর্থাৎ নীতি যদি ঠিকমতো প্রয়োগ না হয় তাহলে কিন্তু ব্যক্তি আদালতে যেতে পারে না, যেগুলো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে কিন্তু যেতে পারে। 40, 1985 সালে রাজীব গান্ধী সরকার, অর্থাৎ সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দলত্যাগ বন্ধ করার ব্যবস্থা করেন। নেক্সট 41, 2019 সালে 103তম সংবিধান সংশোধন করে সংবিধানের 15 ও 16 নং ধারায় অর্থনৈতিক দিক থেকে সাধারণ শ্রেণীভুক্ত মানুষের জন্য চাকরি লাভের ও শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য 10% আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা একটা নতুন 2019 সাল থেকে করা হয়েছে। 103তম সংবিধান সংশোধনের মাধ্যমে যাদের রোজগার, অর্থাৎ যে ফ্যামিলির রোজগার বছরে 7 লাখ টাকার কম, তাদের কিন্তু চাকরি বা শিক্ষা লাভের ক্ষেত্রে EWS বলে আদার ব্যাকওয়ার্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, অর্থাৎ এই তাদের জন্য কিন্তু 10% আসন সংরক্ষণ চাকরি বা শিক্ষাক্ষেত্রে ভর্তির জন্য। 42, সংবিধানের 29-এর 2 নং ধারায় বলা হয়েছে কেবল ধর্ম, জাতি, উপজাতি, ভাষা বা সেগুলির মধ্যে কোনো একটির ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক পোষিত বা সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে প্রবেশ করতে বাধা দেওয়া যাবে না। 43, ভারতে ধর্মীয় সংখ্যালঘু আইনে জাতীয় কমিশন এর 2 নং ধারায় সি নং উপধারায় 6টি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু সম্প্রদায় বলে ঘোষণা করা হয়েছে। এই 6টা সংখ্যালঘু সম্প্রদায় কী কী দেখে নিই। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন এবং ফার্সি। 44, ভারতীয় সংবিধানের 325 এবং 26 নং ধারায় জাতি, ধর্ম, বর্ণ, সম্পত্তি, স্ত্রী পুরুষ নির্বিশেষে কমপক্ষে 21 বছর বয়স্ক প্রতিটি ভারতীয় ভোট দিতে পারবে। কিন্তু 1988 সালে 61তম সংবিধান সংশোধনীতে এই বয়সসীমা হ্রাস করে কমপক্ষে 18 বছর করা হয়। অর্থাৎ আগে 21 বছর ছিল সংবিধানের 325 এবং 26 নং ধারায়, অর্থাৎ 21 বছর না হলে ভোট দিতে পারতো না। কিন্তু 1988 সালে 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই 21 থেকে কমিয়ে 18 বছর হলেই মানুষ ভারতীয়, যে কোনো ভারতীয় কিন্তু ভোট দিতে পারবে। 45, মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। অর্থাৎ ভারতবর্ষ যখন সংবিধান কার্যকরী হয়, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি, তখন যে প্রস্তাবনা ছিল সংবিধানে তাতে কিন্তু সার্বভৌম গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র কথাটা ছিল, আর কিছু ছিল না। সেটা পরবর্তীকালে কী হলো, 46 আছে দেখতে পাচ্ছ। 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালের পর প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয়। অর্থাৎ 1976 সালে প্রস্তাবনা কি বলা হয়, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতন্ত্র। অর্থাৎ আমরা দেখতে পারলাম প্রস্তাবনার সাথে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়। কবে যুক্ত হয়? 1976 সালে। কোন সংবিধান সংশোধনীতে?
42তম সংবিধান সংশোধনীতে। 47 ভারতীয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব নেই, অর্থাৎ শাসন, আইন এবং বিচার বিভাগ কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। 48 সংবিধানের সপ্তদশ অংশে সরকারি ভাষা সম্পর্কিত বিধান, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, রাজ্য আইনসভা প্রভৃতিতে ব্যবহৃত ভাষা ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। 49 সংবিধানের 370 নং ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়, অর্থাৎ এটা ভারতভুক্তির দলিলের একটা অন্যতম সত্য। হরি সিং যখন ভারতভুক্তি অর্থাৎ কাশ্মীরের রাজা হরি সিং যখন ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন, এই মর্মেই স্বাক্ষর করে যাতে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়, সেই অনুসারে 370 নং ধারায় কিন্তু জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়। যেমন জম্মু কাশ্মীরের অধিবাসী ছাড়া ওই অঞ্চলে কেউ জমি কিনতে পারতো না। সেটা পরবর্তীকালে কী হচ্ছে সেটা দেখি, যেটা 50 নম্বর আছে দেখো। 1919 সালে সংবিধানের 370 নং ধারায় 1 নং অনুচ্ছেদে বাদে পুরোটাই বাতিল করা হয়। ফলে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। কেন্দ্রশাসিত অঞ্চল কি, একটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং আরেকটি হচ্ছে লাদাখ। অর্থাৎ 1919 সালে কেন্দ্রীয় সরকার এই জম্মু কাশ্মীরের বিশেষ অধিকারটা কিন্তু বাতিল করে দেয়। এখন যে কোনো মানুষ কিন্তু জম্মু কাশ্মীরে জমি বাড়ি কিনতে পারবে। এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা ছিল আর কি সেই সময় 370 নং ধারা অনুসারে, যেগুলো এখন কিন্তু আর নেই। 51টা দেখো, ভারতের সংবিধান হলো বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। 52টা দেখো, ভারতীয় সংবিধানে সুপরিবর্তনীয়তা এবং দুষ্পরিবর্তনীয় সমন্বয় ঘটেছে, অর্থাৎ ভারতীয় সংবিধান হলো সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় দুটোই দেখা যায়। অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনে ভারতের পার্লামেন্টেই সংবিধান সংশোধন করা সম্ভব, অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সম্মতিক্রমে সম্ভব। আবার বেশ কিছু ব্যাপার আছে যেগুলো কিন্তু শুধু পার্লামেন্টে সম্ভব নয়, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা না, এবং রাজ্য আইনসভা একটা নির্দিষ্ট মাত্রায় উপস্থিত সদস্যের, লোকসভা এবং রাজ্যসভার 1/3 অংশ সদস্যের সমর্থনের পর রাজ্য আইনসভারও কিন্তু অধিকাংশ রাজ্য আইনসভার সমর্থন দরকার। যদি সমর্থন পায় সব কিছু মেনে, তাহলেই সংবিধান সংশোধন হবে, তা না হলে কিন্তু হবে না। লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের 53 নম্বর, ভারতীয় সংবিধানে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হলে আর্থসামাজিক সমতা কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ এখানে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ যে কেউ ভোট দিতে পারবে, ভোটে দাঁড়াতে পারবে, কিন্তু অর্থনৈতিক এবং সামাজিক সাম্য, অর্থাৎ এখানে কিন্তু শ্রেণী বৈষম্য আছে, অর্থনৈতিক বৈষম্য আছে, এবং স্বাধীনতার পরে যত দিন যাচ্ছে তত কিন্তু অর্থনৈতিক বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা জানি একটু ভিডিওটা বড় হয়ে গেল, তা যাই হোক তোমরা একটু দেখো, এইগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়ো, কারণ 10টা নাম্বার আছে, 25% কিন্তু এই চ্যাপ্টারটার থেকেই আছে। এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কাজেই অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। আমরা পড়া বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন আগেও বলেছি। যদি মনে হয় চ্যানেলটি ভালো লাগছে বা তোমাদের উপকার হচ্ছে বা পেতে পারো, তবে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করে অবশ্যই ভালো ফলাফল অবশ্যই পাবে।